বাবা তখন বলছে, তোর ভাপা পিঠা তো দারুণ বানিয়েছিস। তোর সন্তান হলে এই পিঠাগুলো তাদের খাওয়াবি। দিদি বলল, তার জন্য অবশ্য ভালো করে কাজ করতে হবে। পারবে তো তোমার নিজের মেয়ের দায়িত্ব নিতে? বাবা তখন বলল, নিজের মেয়ের দায়িত্ব নেওয়া, এটা যে কত সৌভাগ্য, এটা যে আমার কত পুনর্জন্মের ফল, সেটা তুই কি করে জানবি? এই সব কথা শুনে আমার জন্য নিজের পায়ের তলা থেকে মাটি সরে যেতে থাকল। আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। বন্ধুরা, আজকে তোমাদের বলবো আমার নিজের চোখে দেখা বাবা ও দিদির গল্প। বুঝতেই পারছ, আজকের গল্পটি খুব স্পেশাল হতে চলছে। তাই আসল মজা পেতে চাইলে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখো। আমার নাম পঙ্কজ। আমার বয়স 23 বছর। আমি কলেজে পড়ছি, ইঞ্জিনিয়ারিং নিয়ে। আমি বরাবরই পড়াশোনা খুব ভালো, যার জন্য আমি সবসময় পড়াশোনা নিয়েই পড়ে থাকি। প্রেম ভালোবাসা আমার জীবনে কোনো নেশা নয়। আমি সবসময় ভালো ক্যারিয়ার করার জন্য পড়াশোনা নিয়ে পড়ে থাকি। এটাই আমার লাইফস্টাইল। আমাদের ফ্যামিলি যে কজন মেম্বার আমরা বসবাস করি, মোট 3 জন। আমি পঙ্কজ হালদার, বাবা তাপস হালদার, বর্তমানে বয়স 53। আমার বড় দিদি, বর্তমানে তার বয়স 26, নাম দীপা হালদার। এবার আমার দিদির একটু বর্ণনা দিই তোমাদেরকে। আমার দিদির দেখতে ভালো, মোটামুটি। দিদির সাইজগুলো 34 এবং লম্বাই 5 ফুট 5 ইঞ্চি। গায়ের রং খুব ফর্সা না, খুব কালো নয়, মোটামুটি দেখতে ভালো। কিন্তু একটা আকর্ষণ হলো খুব মায়াবী। মনে হবে মেয়েটা খুব দুঃখী এবং যে কোনো ছেলে চাইবে একটু আদর করে মেয়েটাকে সুখী করি। সত্যিই আমার দিদি খুব দুঃখী, কারণ আমার মা এই বছরে মারা গেছে হার্ট অ্যাটাকে। আমাদের বাড়ির সকল কাজকর্ম, মানে আমার মায়ের জায়গাটা আমার দিদি নিয়েছি। সংসারের সব দায়িত্ব আমার দিদির কাঁধে। আমাদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো, খারাপ বলা যাবে না। আমাদের একটা কাঠের দোকান আছে। আমাদের কাঠের দোকানে বর্তমানে 5 জন কর্মচারী রয়েছে। মা মারা যাওয়ার পর থেকে দিদির সকল দায়িত্ব পালন করছে সংসারের। দিদি সকালে উঠে রান্নাবান্না করে দেয়া, বাবা খেয়ে সকালে চলে যায় দোকানে। আমি খেয়ে দিয়ে কলেজে চলে যাই। এটা হচ্ছে আমাদের রুটিন প্রতিদিনের। মা মারা যাওয়ার পর এইভাবে আমাদের 1 বছর সংসার চলল। কিন্তু 1 বছর পর থেকে বাবার মাথাটা একেবারেই খারাপ হতে শুরু করল। বাবা হঠাৎ হঠাৎ মেজাজ খারাপ করি, বাজে বাজে কথা বলি, রেগে রেগে কথা বলি। মানে আমরা যে ছেলে মেয়ে, সেই ভালোবাসাটা বাবার কাছ থেকে উঠে গেছি। দিদিও খুব দুঃখ করে আমার কাছে মাঝে মাঝে। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন কলেজ থেকে এসে দেখি বাবা আর দিদি খুব জোরে জোরে কথা বলছে ঘরের ভিতরে। বাবা বলছি, তুই তোর মার সব দায়িত্ব পালন করছিস, তাহলে কেন আমার কষ্ট দূর করতে পারবি না? দিদি কাঁদতে কাঁদতে বলছি, আমি পারবো না। তুমি আমারই মারো, ধরো, যাই করো, আমি পারবো না এই কাজ করতে। বাবা রেগে গিয়ে বলে উঠল, পারবি না কেন পারবি না? বাবার জন্য একটু কষ্ট করতে বলি বাবা দিদির গালে একটা চড় কষিয়ে দিল। দিদি ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিল। আমি এই দেখে আর থাকতে না পেরে বাবাকে বললাম, বাবা তুমি তুমি জানোয়ার হয়ে গেছো। কেউ একটা এরকম বড় মেয়ের গায়ে হাত দিয়া? দিদি এখন কাজ করতে পারবে না, পরে করে দিবি বলি আমি বাবাকে মারতে যাব। দিদি আমাকে জড়িয়ে ধরে বলল, চদ্দাছাটি করিস না ভাই, চুপ কর, সব ঠিক হয়ে যাবে বলি দিদি আমাকে জড়িয়ে ধরি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। বাবাও রাগ করে দোকানে চলে গেল। আমি বললাম, দিদি বাবা এমন কি কাজ করতে দিয়েছি যে তুই করতে পারিসনি? দিদি বলল, তুই এসব বুঝবি না, পরে ঠিক হয়ে যাবে সব। তারপর আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম আর ভাবতে থাকলাম বাবা কেমন যেন হয়ে যাচ্ছি। বাবা রাতে বাড়ি ফিরল, ফিরে কারো সাথে কোনো কথা না বলে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। তারপর সকালে বাবা কিছু না খেয়ে আবার দোকানে চলে গেল। আমি যখন খেতে গেলাম, টেবিলের পাশে দিদি বসে বসে কাঁদছি আর বলছি, বাবা খুব রাগ করেছি, বাবা কেন আমাদের সাথে কথা বলছি না? বলে দিদি আমাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদছে। আমি বললাম, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না দিদি, আমি সন্ধেবেলায় বাবার সাথে কথা বলবো বলে আমি কলেজে চলে গেলাম। বিকালে বাড়ি এসে দেখলাম বাবা বাড়িতে আসেনি। দিদি আর আমি বসে বসে গল্প করছি। দিদি বলছে, জানিস ভাই, মা মারা যাওয়ার পর থেকে বাবা অনেকটা বদলে গেছে। আমি বললাম, হ্যাঁ রে দিদি, বাবা অনেকটা বদলে গেছে। দিদি বলল, সব ঠিক হয়ে যাবে আর কিছু দিনের মধ্যে।
তারপর এভাবে 1 সপ্তাহ কেটে যাওয়ার পর দেখলাম বাবা একটু স্বাভাবিক হয়ে গেছে। আমারও মনে মনে খুব আনন্দ হচ্ছে যে বাবা সত্যি ভালো হয়ে গেছে। এইভাবে কিছুদিন যাওয়ার পর বাবা আর দিদিকে খুব খুশি খুশি লাগে। কোনো ঝগড়াঝাঁটি নেই, কোনো সমস্যা নেই, নিজেরাই খুব খুশি মনে কাজকর্ম করে। বাবাও সকাল সকাল দোকানে চলে যায়, আবার খুব তাড়াতাড়ি দোকান থেকে চলে আসে। একদিন আমি কলেজে গিয়ে দেখি আমার কলেজের আইডি কার্ডটা নিয়ে আসা হয়নি, যার ফলে আমার তাড়াতাড়ি কলেজ থেকে বাড়িতে ফিরে আসলাম আইডি কার্ডটা নিতে। এসে শুনতে পেলাম বাবা আর দিদির কথা। তখন আমি আমাদের মেন গেটের সামনে এসে দাঁড়ালাম আর শুনতে পেলাম বাবা বলছে, আর কতক্ষণ লাগবে দীপা? আমার মাথা গরম হয়ে যাচ্ছে। এই শুনে দিদি বলল, সবসময় অত ব্যস্ত কিসের? বাবা বলল, আমি যাব, আমি গেলে মজা দেখাবো। এই শুনে তো আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি ভাবলাম, এই বুঝি বাবা এবার দিদির গায়ে হাত তুলবে। আমি সঙ্গে সঙ্গে দিদির ঘরের দিকে যেতে থাকলাম। গিয়ে শুনতে পেলাম দিদি বলছে, তুমি কিন্তু খুব বাজে হয়ে গেছ। বাবা বলছে, বাজে কোথায় হয়েছি? দেখাও দেখবি। তোর দিদি তখন বলছে, ও বাবা, তুমি আমাকে ছাড়ো। আমি দরজার কাছে গিয়ে দেখলাম দিদির ঘরের ভিতর দরজা বন্ধ, আর দিদির ঘরের ভিতর থেকে শোনা যাচ্ছে দিদি বলছি, আস্তে আমাকে, কি তুমি মেরে ফেলে দিবি? এই কথা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। বাবা তখন বলল, তোকে কি করি আমি দেখ শুধু। আমি তখন ভাবলাম, বাবা মনে হয় খুব রেগে গেছে দিদির ওপরে, সেই জন্য আজকে দিদিকে খুব মার মারবে। এই ভেবে আমি দরজার কাছে যেতেই দিদি বলল, আরও খাবো। আমি এই কথাটা শুনেই মতো দাঁড়িয়ে গেলাম দরজাতে, আর হাত দিলাম না, এবং ভালো করে শুনতে থাকলাম এই ভিতরে কি ঘটনাটা ঘটছে। বাবা তখন বলছি, তোর ভাপা পিঠা তো দারুণ বানিয়েছিস, তোর সন্তান হলে এই পিঠাগুলো তাদের খাওয়াবি। দিদি বলল, তার জন্য অবশ্য ভালো করে কাজ করতে হবে, পারবি তো তোমার নিজের মেয়ের দায়িত্ব নিতে? বাবা তখন বলল, নিজের মেয়ের দায়িত্ব নেওয়া, এটা যে কত সৌভাগ্য, এটা যে আমার কত পুনর্জন্মের ফল, সেটা তুই কি করে জানবি? এই সব কথা শুনে আমার যেন নিজের পায়ের তলা থেকে মাটি সরে যেতে থাকলো। আমি নিজের কানকেও বিশ্বাস করতে পারছি না। তারপর কিছুক্ষণ পর মনটা অন্যরকম হয়ে গেল। ভাবলাম ভিতরে কি হচ্ছে ওটা ভালোভাবে দেখলে ভালো হতো। সঙ্গে সঙ্গে আমি জানালা খুঁজতে থাকলাম। দেখলাম সব জানালা বন্ধ। ঘড়ির পিছন দিকে যেতে দেখলাম কিরালা খোলা আর পর্দা টাঙানো। তো আমি জানালার কাছে গিয়ে আস্তে আস্তে পর্দাটা একটু সরাতেই আমি তো পুরো অবাক, এটা কি হচ্ছে? দিদি মাঝে মাঝে বলে উঠছি, আস্তে আস্তে খাও, তাড়াহুড়া করে খাওয়া ভালো না। তারপর দিদি বলল, বাবা আমি আর দিতে পারবো না। বাবা বলল, সবই তো খাওয়া শুরু করলাম। এই দৃশ্য দেখার পরে আমার নিজের অবস্থা খুব খারাপ হয়ে গেল। আমি কোনোদিন এসব বিষয়ে চিন্তা করতাম না, কোনোদিন নিজের কাজও করিনি, সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। আমার মনের ভিতর থেকে কিছু একটা বের হবে, বুঝতে পারছি না কি বের হবে, আর আমার মুখ থেকে অটোমেটিকলি শব্দ হতে থাকলো। আমার চোখ তখন বন্ধ। আমার যখন বের হচ্ছে কি যে আরাম লাগছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপর নিজেকে হালকা লাগছে, চোখ খুলে দেখি দিদি আমার দিকে চেয়ে আছি। চোখে চোখ পড়তেই আমি মাথাটা নিচু করে নিলাম, আর ভাবতে থাকলাম আই দিদি কি ভাববি। এইসব ভাবতে ভাবতে আবার মাথা তুলে দেখি কাজ আরো বাড়িয়ে দিল। আমি আবার ওর চোখে চোখ পড়তেই আমি মাথাটা নিচু করে নিলাম, নিজের ঘরে চলে এলাম, এবং কিছুক্ষণ পর আমি বাইরে থেকে ঘরে ঢোকার ভান করি জোরে জোরে কথা বলতে বলতে ঘরে ঢুকলাম, আর ডাকতে থাকলাম, দিদি, এই দিদি কোথায় তুই? কিছুক্ষণ পর দিদি বলল, এই তো আমি, বলে মুচকি হাসি দিয়ে চলে গেল বাঁচা ঘরে। বাবা এসে আমাকে বলল, কিরে তুই কলেজে না গিয়ে এই সময় বাড়িতে? আমিও বাবাকে বললাম, তুমি এই সময় দোকানে না গিয়ে বাড়িতে? এই কথাটা শুনে বাবা ঘাবড়ে গেল। বাবা বলল, কাঠ অর্ডার দেওয়ার জন্য কিছু টাকা কম পড়তেই বাড়িতে নিতে এসেছি, বলে বাবা ঘর থেকে বের হয়ে গেল।
তারপর আমি আমার ঘর থেকে দরকারি কাগজপত্র নিয়ে আবার চলে গেলাম কলেজে। কলেজে গিয়ে শুধু চিন্তা হতে থাকলো, বাবা আর দিদি এটা কি করছিল? এটা কি সম্ভব? আমি তো নিজের চোখে দেখলাম। তারপর আর কলেজে না গিয়ে সারা দিন একটা গাছের তলায় বসে চিন্তা করতে থাকলাম। বিকালে বাড়িতে এলাম। দিদির সাথে কোনো কথা না বলে আমি আমার ঘরে চলে গেলাম। তারপর শুয়ে শুয়ে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি রাত ৯টা বাজে। দিদি আমাকে ডাকতে এলো এবং বলল, ভাই, ভাত খাবি না? চলে আয়, তোর জন্য আমি ভাত বেঁধে রেখেছি। তারপর আমি কোনো কথা না বলি টেবিলে বসে মাথা নিচু করে ভাত খেয়ে নিলাম। বাবা বলল, তোর কি হয়েছে রে, কথা বলছিস না? আমি বললাম, রাস্তায় দেখলাম বাবা আর মেয়ে খুব ঝগড়া করছে। এটা দেখে খুব খারাপ লাগলো আমার, যে বাবা আর মেয়ে কিভাবে ঝগড়া করতে পারল। দিদি আমার দিকে চেয়ে মাথাটা নিচু করে নিল। তারপর আমি কথা না বাড়িয়ে ভাত খেয়ে ঘরে চলে এলাম। তারপর শুয়ে পড়লাম। কিছুতেই ঘুম আসছি না। এমনিতেই দুপুরবেলায় ঘুমিয়েছি, আর অনেকক্ষণ ধরে জীবনের প্রথম কাজ করা। তাই চুপ করে শুয়ে আছি আর ভাবছি, বাবাদি এটা কি করছিল? ওদের কি একবারও খারাপ লাগলো না এটা করতে? আরও উল্টিয়ে ওরা মজা করে কথাগুলো বলছিল এবং খাওয়া দাওয়ায় মজা নিচ্ছিল। এসব ভাবতে ভাবতে রাত 11টা বেজে গেল। তবুও কিছুতেই ঘুম আসছিল না। হঠাৎ দেখলাম দরজায় ঠকঠক করে আওয়াজ হচ্ছে। আমি উঠে দরজাটা খুলতে দেখতে পেলাম দিদি এসেছে। আমি বললাম, এত রাতে কি করতে এসেছিস? দিদি বলল, ভাইয়ের ঘরে কি দিদি আসতে পারে না? আমি বললাম, এখন তো ভাইদের ঘরে আসার কথা না, এখন তো বাবার ঘরে যাওয়ার কথা তোর। দিদি তখন বলল, তার জন্যই তো তোর কাছে এসেছি। আমি বললাম, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। দিদি বলল, কেন তুই আমার সাথে কথা বলতে চাচ্ছিস না? আমি বললাম, তুই যে বাবার সাথে এই কাজটা করলি, তোর নিজের লজ্জা লাগলো না? দিদি তখন বলল যে একবার খাবে হোক মেয়ে, কোনো দিন আর ওই ভুলতে পারবে না সে কথা। তুই যদি চাস তো তোকেও আমি খাওয়াতে চাই। আমি বললাম, ঠিক আছে, ভেবে দেখ তুই কত মধু খাওয়াতে পারিস আমাকে। তারপর দিদি ঘর থেকে বেরিয়ে গেল। তারপর দিন আমি কলেজে গেলাম। কলেজে গিয়ে কিছুতেই মন বসাতে পারছিলাম না। ভাবছিলাম আজও হয়তো দিদি আর বাবার যুদ্ধ হবে। তাই কোনো কিছু না ভেবে আমি আবার মজা নিতে চলে এলাম বাড়িতে। এসে দেখি বাড়িতে দিদি নেই, তালা মারা। মনটা ভেঙে গেল। আমি আবার কলেজের উদ্দেশ্যে যেই বাড়ি থেকে বের হয়েছি, আবার দেখা হলো। দিদি বললা, কি ব্যাপার, কলেজে যাসনি? এই সময় তুই বাড়িতে এসেছিস? আমি বললাম, না, ওই কলেজের কার্ডটা ফেলে গেছিলাম, তাই নিতে এসেছি। দিদি তখন বলল, আমি একটু বাজার করতে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুই কলেজের কার্ডটা নিয়ে চলে যা। আমি আবার মিছিমিছি কলেজের কার্ডটা নিয়ে কলেজে চলে এলাম। বিকালে বাড়ি আসলাম। বাড়ি এসে দিদির সাথে কোনো কথা না বলে চলে গেলাম বন্ধুদের সাথে ঘুরতে। আমার 2টো মুসলিম বন্ধু ছিল আর 2টো হিন্দু বন্ধু ছিল। 4 জনের পরিচয়টা হল জুয়েল, বয়স 28, বিয়ে করেনি এখনো, কিন্তু অনেক মেয়ে দেখেছে, সেই গল্প তোমাদেরকে পরে বলবো। নাসির, বয়স 22, পড়াশোনা করে আমার সাথে, মানে ভালো ছেলে। বাসুদেব, 24 বছর বয়স, আমাদের গ্রামেই বাড়ি। রবি, বয়স 23, আমাদের গ্রামেই বাড়ি। এবার 4 জনে যখন একসঙ্গে ঘুরছিলাম, তখন জুয়েল বলে উঠল, হ্যারি পঙ্কজ, তোর দিদির ব্যাপারটা কি বলতো? আমি বললাম, কি ব্যাপার? জুয়েল বলল, তোর দিদিকে কেমন যেন দিনের পর দিন আকর্ষণীয় হয়ে উঠছে। কি ব্যাপার, কোনো ছেলেটুলের সাথে প্রেম করছে নাকি বলতো? দারুণ সুন্দরী হয়ে উঠেছে। আমি বললাম, মুখ সামলে কথা বলবি, আমার দিদি সম্পর্কে একটা বাজে কথা বলবি না। তুই আমার বন্ধু বলে আমি কিছু বললাম না, অন্য কেউ হলে সাটিয়ে একটা চড় মারতাম। তারপর আরো 3টে বন্ধু বলে উঠল, পঙ্কজ, রাগ করিস না, যেটা সত্যি সেটাই ও বলেছে, কোনো ভুল কথা বলিনি, তুই তুই রাগ করিস না। তখন জুয়েল ঠান্ডা মাথায় আমাকে বলল, দেখ পঙ্কজ, তুই আমার বন্ধু, মানে তোর দিদিও আমার দিদি। আমি অনেক মেয়েকে দিয়েছি, তুই সেটা ভালো করে জানিস। সেই জন্য তোকে বললাম যে তোর দিদির দিকে তুই লক্ষ্য রাখবি।
তোর দিদির দিনকি দিনই যা অবস্থা হচ্ছে, সেই জন্য বললাম। আমি বললাম, কি অবস্থা হচ্ছে এমন যে তুই এসব কথা বলছিস? আমার দিদি অন্য কোথাও প্রেম করছে। তখন নাসির বলল, ব্যাপারটা যদি বলি খুলে, তুই রাগ করবি না তো বল। আমি বললাম, না রাগ করব না, বল ব্যাপারটা কি। তখন জুয়েল নাসিরের মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে জুয়েল বলতে শুরু করল, তুই হয়তো লক্ষ্য করেছিস ভাই, তোর দিদির সামনের বড় হয়ে গেছে অনেক। যে কোনো লোক তো দিদির দিকে তাকালেই বলবে কোনো ছেলে হয়তো তোর দিদিকে রোজ দেয়। আর তোর দিদির পিছনে দেখেছিস? আমি বললাম, আমার দিদি কার সাথে এসব করতে পারে? আচ্ছা, আমি একটু আমার দিদিকে ফলো রেখে তোদেরকে বলবো, ঠিক আছে, আমার দিদি কোথায় প্রেম করছে না। আমি মনে মনে ভাবলাম যে আমার দিদি কোথায় দিচ্ছে সেটা একমাত্র আমি জানি। তারপর আমি জুয়েলকে জিজ্ঞাসা করলাম, এখন কাকে দিচ্ছিস? জুয়েল বলল, কোনো মেয়ে পাচ্ছি না রে ভাই, একটা যদি মেয়ে পেতাম তাকেই দিতাম। তখন আমার সব বন্ধুরা বলল, হ্যাঁ রে ভাই, এখন মেয়ে পাও দেয়, সব সময় নিজের কাজ করতে ভালো লাগে না। বলি সবাই একটু হাই নিঃশ্বাস ফেলল। তারপর আড্ডা মেরে যখন বাড়িতে ফিরলাম, দিদি আমাকে বলল, তুই কি রোজই কলেজের আইডি কার্ড রেখে যাস? আমি বললাম, এই কদিন একটু ভুলভাল হয়ে যাচ্ছে। দিদি বলল, মনটা কোথায় থাকি, প্রেম করছিস নাকি? আমি বললাম, প্রেম আমার কপালে, সেটা ভাগ্যের ব্যাপার, এই জন্মে হয়তো আর কোনোদিন প্রেম করতে পারবো না। বলে আমি আমার ঘরে চলে এলাম। তারপর খাওয়া দাওয়া করে শুতে যাব, এমন সময় দিদি আমাকে বলল, আজকের কি সিনেমা দেখবি তুই? আমি বললাম, কি সিনেমা? দিদি বলল, আমার ঘরের ওপাশের জানালার পাশে কিছুক্ষণ পরে আসিস, জানালা খুলে রেখে দেব। বলে দিদি চলে গেল। তারপর আমাদের বাড়ির সব লাইট অফ হয়ে গেল। তখন রাত 11টা বাজে। আমি দিদির কথা ভেবে দিদির ঘরে পাশের জানালার কাছে গেলাম। গিয়ে দেখলাম ঘরের ভিতর অন্ধকার, কিন্তু ঘরের ভিতরে কথাবার্তা হচ্ছে সেটা বুঝতে পারলাম। বাবা বলছে, তাড়াতাড়ি আমাকে খেতে দে। দিদি বলল, আমি অন্ধকারে খেতে দিব না, আমি লাইট জ্বালিয়ে খেতে দিব। বলেই দিদি লাইটটা জ্বালিয়ে দিল। দেখলাম বাবা পুরো সম্পূর্ণ হয়ে দাঁড়িয়ে আছে। তারপর বাবাকে খাবার দিয়ে আমার দিকে তাকিয়ে একবার বাবাকে খেতে দিল। বাবা খাবার খাওয়া শুরু করল। বাবা পাগলের মতন বলতে থাকল, খুব ভালো লাগছে রে, খুব ভালো লাগছে, খুব মজা হয়েছে। তারপর দিদি আমার দিকে একটু তাকালো, তাকিয়ে আস্তে আস্তে সম্পূর্ণ হয়ে দিল। দিদি সম্পূর্ণ হয়ে আমাকে ইশারা করে দেখালো। তারপর বাবাকে বলল, বাবা, তোমার খাওয়া শেষ হয়েছে? আমার যে তখন কি অবস্থা বলে বোঝাতে পারছি না। বন্ধুরা, তোমাদেরকে তখন আমার মনে হচ্ছে এক্ষুনি গিয়ে দিদির রান্না করা খাবার খাই। বাবা দিদির খাবার খেতে খেতে বলছি, তোর খাবার এত মজা হয় কেন রে? তোর 10টা ছেলে হলে তোর এই খাবার খেয়ে শেষ করতে পারবে না, আর আমি তো একটা বুড়ো মানুষ। বাবা, তোমার দায়িত্ব মা মরা মেয়েকে সুখী করার, তোমার মেয়ের সুখে রাখার দায়িত্ব তোমার বাবা। এইসব কথাবার্তা শুনে মনে হলো দিদি আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে। বাবা তখন বলছি, আমি চেষ্টা করছি মা, আমি চেষ্টা করছি তোর দায়িত্ব নেওয়ার।